সম্ভবত একই বলে দেশপ্রেম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজিবি প্লাস বাংলাদেশের জনতা, সাধারণ মানুষ। মানে একদম হুড়হুড় করে ঢুকে গেল। একজন সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায়, ভাই মরে যাবো দেশের লাইগা। তার মানে আমাদের বিজিবি এক নতুন বিজিবিকে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের জনগণও সেই বিজিবির পাশে দাঁড়িয়ে আমাদের সীমান্তে। তার মানে আমাদের সরকার ভারত কি ভাববে না ভাববে, এটাকে কিভাবে নেবে না নেবে সেটা তোয়াক্কা করেনি, পাত্তা দেয়নি। তাকে নেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বার্তা বলে আমি মনে করি। ঠেলার নাম যে বাবাজি, এটা এখন ইন্ডিয়া হারে হারে টের পাইতেছে যে ঠেলার নাম বাবাজি। বিএসএফ কে এবার টেনশন দিচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। কয়েকটা জায়গায় বিএসএফ কে বড় রকম শিক্ষা দিল বিজিবি। প্রবাসীদেরকে হয়রানি করা হয়েছে, মারধর করা হয়েছে। এই অদ্যতপূর্ণ আচরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের আপনার সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং যারা জড়িত আছেন। প্রবাসী এক ব্যক্তিকে মারধরের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে প্রবাসী ওই ব্যক্তিকে অমানবিকভাবে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হামলাকারীদের গ্রেপ্তার করা হয়। দর্শক, একটা জরুরি খবর। ঠিক আওয়ামী লীগের মতো বিএনপি 5টি প্রজেক্ট হাতে নিয়েছে। যে 5টি প্রজেক্টের মধ্য দিয়ে বিএনপি ঠিক আওয়ামী আচরণ করছে, আওয়ামী লীগ যা করেছিল ঠিক তাই। বিএনপি আওয়ামী লীগের মধ্যে এক বিন্দু পরিমাণ পার্থক্য এখন আপনি পাবেন না। কি সেই 5টি পয়েন্ট? মিজানুর রহমান আজহারী সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে, মানে আপনি আজহারী সাহেবের মাথাটা কেটে নিয়ে যাবেন তার কাছে, যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে 10 লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন। বলছেন কোথায়? মাহফিলের মঞ্চে। তাকে শুধু গ্রেপ্তার নয়, কারণ তিনি তো 10 লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে। তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। হত্যার জন্য মানে পায়গাম ঘোষণা করেছেন, হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। এর থেকে জঘন্য ফৌজদারি অপরাধ দ্বিতীয় আরেকটি হতে পারে বলে আমি মনে করি না। কাউকে সরাসরি হত্যা করে ফেলাটা হচ্ছে সর্বোচ্চ বড় অপরাধ। এটাও অ্যাটেম্পট টু মার্ডারের শামিল। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সম্ভবত একই বলে দেশপ্রেম। বাংলাদেশের মানুষ যে দেশকে কত ভালোবাসে, শুধুমাত্র মুজিব কোট, ধানের শীষের ট্যাগ, দাড়িপাল্লার ট্যাগ, টুপি, পাঞ্জাবি, এগুলোর মধ্যে আমরা আসলে ভাবি যে তারাই তো আসলে দেশপ্রেম প্রকৃতপক্ষে করে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের অত্যাধুনিক মেশিনারিজের সামনে একজন কৃষকের হাতে একটা সেনি নিয়া বৈশা থাকা বিজিবির পাশে সাহস যোগানো, এই দৃশ্য একটা জিনিস প্রমাণ করছে যে বাঙালির ভিতরে দেশপ্রেম আছে। 1971 সালে যারা ভাবতাম আমরা কেমনে স্বাধীন হয়েছে পাকিস্তানিদের সাথে, এমনিই স্বাধীন হয়েছে, এমনি। এই ছবিটা অনেকে দেখছেন তাই না? সরিষা ক্ষেতের মধ্যে পরীক্ষা খনন করা, পাশে বিজিবি দাঁড়ানো, আর আমাদের এক কৃষক এরকম নিয়া উৎপাইতা রয়েছে। ভাবা যায় যে এত অত্যাধুনিক অটোমেটিক রাইফেল তাদের হাতে আছে, একটা গুলি করলে জীবন শেষ। কিন্তু সাহস, সাহস দেখছেন, সেলুট জানাই আমরা সেই কৃষককে। তাদের কারণে বাংলাদেশটা টিকা আছে। আর বাকিরা তো জনসেবার রাজনীতি, দেশ সেবার কথা বললেও আদৌ কতটুকু করে সেটা আমরা সবাই জানি। তবে হ্যাঁ, ভালো মানুষ কিছু আছে, তবে তাদের সংখ্যাটা অনেক কমে গেছে। যাই হোক, আমরা কথা বলছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজিবি প্লাস বাংলাদেশের জনতা, সাধারণ মানুষ। মানে একদম হুড়হুড় করে ঢুকে গেল। আজকে যখন আমরা নিউজটি করছি, গতকালকে পতাকা বৈঠক হয়েছে বিজিবি আর এই এলাকাতে এসে অবৈধ কাঁটাতারের বেড়া, যেটা নোম্যান্স ল্যান্ড। নোম্যান্স ল্যান্ড মানে পৃথিবীর প্রত্যেকটা দেশের আন্তর্জাতিকভাবে বিরোধপূর্ণ দেশগুলোর মধ্যে সীমানা আছে। যারা মিত্র দেশ, আপনি দেখবেন যে কানাডা, তারপর হচ্ছে আমেরিকা, বিভিন্ন দেশে এদিকে কুলি করলে ওই দেশের সীমানায় পানি ফেলানো যায়। আবার মেক্সিকোর সাথে আমেরিকার সীমান্ত দেখেন, বিশাল ভাই 50 ফুট 100 ফুট ওয়াল তুলে রাখছে। আবার আমাদের ভারত পাকিস্তান, মানে বাংলাদেশ ভারত, এই সকল সীমান্তে ভারত চায়না দেখেন বিশাল নোম্যান্স ল্যান্ডে। কেন? যে নির্দিষ্ট একটা সীমানার আশেপাশে আমরা কেউ প্রবেশ করতে পারবো না, কোনো স্থাপনা তৈরি করতে পারবো না, আরও অনেক কিছুই পারবো না। এর মাঝখানে বিজিবি বিএসএফ কালকে আবার আইছিল, কোন জায়গা দিয়ে জানি, সম্ভবত পাটগ্রামে আসছিল, এরকম ল্যাম্পপোস্ট লাগাইতে বিজিবি দেয় নাই। সাহসটা একটু তৈরি হয়েছে, ওই যে পাশে থাকা সেই কৃষকের হাতের সেনি, এটা সাহস যোগাই দিচ্ছে আমি মনে করি আর কি, যে মনোবল চাঙ্গা করে ফেলছে। অ্যান্ড একজন সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায়, ভাই মরে যাবো দেশের লেগা। হ্যাঁ, তো এরকম পরিস্থিতিতে যে কোনো মানুষ আপনার সামনে যারা আছে ঝুঁকে যাবে। আমরা চাই না ভারতের সাথে আমাদের লাগালাগি হোক, বাট তারা লাগতে আসলে আমরা ছাড়ার পক্ষে না। আমি যখন নিউজটা করছি তখনও আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনেক বাংলাদেশিরা এখনও যায়, সেখানে দাঁড়ায় আছে। 4 জন, এই মুহূর্তে পরিস্থিতি শান্ত অনেকটা। বিজিবির 4 জন সেনা এখানে টহল করছেন, হয়তো নার্ভাস, হয়তো না 100% কিছু নার্ভাস,
কারণ এখানে একটা বিরোধপূর্ণ অবস্থান হয়েছে। ওপাশের দৃশ্য দেখা যাচ্ছে কয়েকজন বিএসএফ আছে, তবে আমাদের বিজিবির পিছনে ওই এলাকার আমজনতা আওয়াজ দেখো, ভাই টেনশন করে না আসি বাহে, আছি বাহে, সাহস পায়। নেতাদের ভাষণে সাহস পায় না। কারণ যে পরিস্থিতিটা হয়েছে, আমি আবারও বলি, এগুলো খবরগুলোর মধ্যে আনন্দের মধ্যে আরেকটু খবর দিয়ে রাখি অ্যাডভান্স। ভারতের সীমান্তে বাংলাদেশের কোনো নাগরিক যারা অবৈধ চোরা কারবারি আছেন, মাদক কারবারি আছেন, ডাইরেক্ট বা গুলি করে মাইরা ফেলবে, তারা লিগ্যালিটি দেখাইতে পারবে। দয়া করে প্রাণটারে রক্ষা করেন। এই মুহূর্তে 2-4 দিন ওই সীমান্তের দিকে কিন্তু ভুলেও মুভমেন্ট করেন না, তাহলে পরিস্থিতি খারাপ হবে। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলছেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। আর গতকালকে পতাকা বৈঠক হয়েছে। সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে। পাওয়ার কলিজা বাংলাদেশ দেখাইছে আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখি সীমান্ত গেছে সেই কাঁটাতারের বেড়া আপাতত টোটালি বন্ধ থাকবে। পরবর্তী সময় তারা করতে আসলে বিজিবি আবারও সেখানে বাধা দেবে। উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে গতকালকে, যেটা হয়েছে ভারতের মিডিয়া এটা কিন্তু খুব কাভার করছে। এর পাশাপাশি পাটগ্রামে ল্যাম্পপোস্ট লাগাইতে আসছিল, বিজিবি বলছে হবে না, তো করে নাই। কারণ অবৈধ কাজ যারা করে এদের মনে একটা দুর্বলতা থাকে। তা আমরা ধন্যবাদ জানাই। তবে আমি মনে করি আমাদের বিজিবির লোকবল বাড়ানো দরকার অনেক পরিমাণে, এবং অত্যাধুনিক মেশিনারিজ আমাদেরও থাকা দরকার। পাশাপাশি বলি, যারা এই মুহূর্তে বিডিআর আন্দোলনে অনেকে চাকরিচ্যুত হয়েছেন, চাকরির জন্য তারা প্রতিদিন রাজপথে নামছেন, এরা সবাই কিন্তু ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড, লম্বা সময় কাজ করছেন এই প্রফেশনটার সাথে। তো যদি সুযোগ থাকে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। ইভেন ভারতের সাথে সীমান্তবর্তী বিরোধপূর্ণ যে এলাকাগুলো, সেখানে বাগগুলারে পাঠিয়ে দেওয়া হোক। তারা বলছে প্রয়োজনে জীবন দেবে। ইটস টাইম। আমাদের সীমান্তে এরকম কিছু টিম দরকার। মেশিনারিজ আপ টু ডেট কিনেন, কোনো সমস্যা নাই, টাকা শর্টেজ হলে প্রবাসীরা দিবে। ডাক দিয়া বললেন যে কোনো সরকার আসলে যে সীমান্ত সুরক্ষার জন্য এটা দরকার, তবে বাকি টাকা দেশের কই যায় ওটা আমরা হিসাব নিব সামনে, তারপরে এমনি আমরা দিব সীমান্তের জন্য। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যারা বলছেন যে প্রবাসীদের দোষ, আপনাদের উদ্দেশ্যে প্রবাসীদের দোষ কিনা এটা আমি আপনাদেরকে দেখাবো। যদি প্রবাসীদের দোষ হয়ে থাকে, এই প্রবাসীর, আপনি আমাকে বলেন তাকে মেরে রক্তাক্ত করা 4 জন মিলে তাকে মারা, এটার অধিকার আইন পৃথিবীর বাংলাদেশে খুন আইনে আছে, আর পৃথিবীর কোথাও এই ঘটনাগুলো ঘটে। এটার উত্তরটা আপনারা আমাকে দিয়ে যাবেন, যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা। আমাকে দয়া করে এই উত্তরটা আমাকে দিয়ে যাবেন। আপনারা পৃথিবীর কোন দেশে এটা আছে যে আপনি মারতে পারবেন একজনকে? কি করতে পারতেন উনি? সেটা হলো, যদি দেখেন যে উনি এমন আচরণ করেছেন অসম্ভব এবং সিকিউরিটি থ্রেট, উনাকে রিস্ট্রেন করা যেতে পারে। এজন্যই বিমানবন্দরে সবসময় বিশেষ বাহিনীর উপস্থিতি থাকে, পুলিশের উপস্থিতি থাকে। আপনি তাকে রিস্ট্রেন করতে পারতেন, আমি ওয়ার্স্ট সিনারিও তাকে আপনি গ্রেফতার করতে পারতেন, কিন্তু তাকে আঘাত করে রক্তাক্ত করার অধিকার পৃথিবীর কোনো দেশের আইনে নাই, এবং কোথাও এটা এলাও হবে না এই পৃথিবীতে। তারপরেও উনি তো আঘাত করে নাই। উনি কি বলছে? উনি বলছে উনি যিনি তাকে মেরেছেন, উনি বলছেন আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? এটার সত্যতা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে আপনারা যারা বলছেন, আপনারা জেনে না জেনে এইগুলো বলছেন, নিয়ম জানেন না। কোনো অধিকার, ইভেন সে মার খেলেও তাকে মারতে পারে না, গ্রেফতার করতে পারে। এটাই হলো আপনার এই আইন। পৃথিবীতে কোনো আইন নাই আইন শৃঙ্খলা বাহিনীর এয়ারপোর্টে একজন যাত্রীর উপরে হাত তুলতে পারে, পুলিশ তাকে রিস্ট্রেন করে সাথে সাথে তাকে গ্রেফতার করতে পারে, কারণ নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। গতকালকে এই কথাগুলো বলছি, কেউ আইনের ঊর্ধ্বে নয়, লিডস এন্ড জেন্টলম্যান, রাইট? তো উনাকে তারা এই কাজটা করেছেন। আপনি দেখেন বিষয়টা, উনি বলছেন যে আমাকে ধাক্কা মারলেন কেন? তা আপনি ধাক্কা দিয়েন, যদি দিতেই হয়, যদি আপনি মনে করেন যে আমাকে মারলে আমি এখানে মারবো, এটা তো প্রফেশনালিজম না, এটা তো চরম প্রফেশনালিজমের চরম একটা আপনার বহিঃপ্রকাশ, যে আনপ্রফেশনালিজমের বহিঃপ্রকাশ। যে আপনি যাত্রী আপনাকে ধাক্কা দিয়েছে, পৃথিবীর কত এয়ারপোর্টে এই ঘটনাগুলো ঘটে থাকে প্রতিদিন। যাত্রী আপনাকে ধাক্কা দিয়েছে, আপনার 4 জন মিলে একজন প্রবাসীকে মেরেছেন, মেরে বলছেন যে আমাকে ধাক্কা দিয়েছে, এবং এটার পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছেন সরকার। আবার তাকে নাকি আবার আপনার এই আইনের আওতায় আনা হবে এবং শাস্তির আওতায় আনা হবে। শাস্তির আওতায় তাকে আনানো, তাকে গ্রেফতার করা যেতে পারে, কিন্তু তাকে যে আহত করা হয়েছে মেরে, তার আগে বিমানবন্দরের কর্তৃপক্ষ এবং এই লোক যারা আছে তারা শাস্তির আওতায় আনা উচিত, এবং তারাই শাস্তির আওতায় আসা উচিত বলে মনে করি না। দিস ইজ দ্য ল। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই উনি আসলে কি বলেছেন, মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা উনি শুনেন, উনি কি বলছে আপনি আমাকে মারলেন কেন? উনি বলেছে এটা? তো উনি হাইয়েস্ট টাকা দিতে পারতো তাকে? বলেন, আপনাদের যুক্তি দেখান ভাই, আমি আপনাদের যুক্তি দেখাতে অবাক হয়ে যাই। মানে কিসের যুক্তি দেখান আপনারা? আমি আই হ্যাভ নো আইডিয়া। উনি টাকা দিল না কেন? উনি কি বলেছে আমাকে আপনি মারছেন, আপনি আমার মুখে মারছেন? তার মুখ মেরে মুখের এটা জঘন্যতম একটা একটা অ্যানিমেলের ব্যবহার, ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। এই ব্যবস্থার পরিবর্তন হোক এবং আনসারকে প্রয়োজনে এয়ারপোর্ট থেকে সরিয়ে দেওয়া দরকার, এবং এই প্রবাসীকে মার খাওয়ার পরেও শুধু ধাক্কা দিয়েছে এই কারণে তাকে শাস্তিতে আনবেন, জরিমানা করবেন, কিন্তু তার আগে যারা কর্তৃপক্ষ আছে এদের দৃষ্টান্তমূলক বিচার যদি না হয়, আমরা প্রবাসীরা বিষয়টা আমরা ভালো করে দেখবো এটা কোথায় যাক, কোন জায়গা পর্যন্ত গিয়ে এটা ল্যান্ড করে সেটা আমরা দেখবো। কারণ সে ধাক্কা দিয়েছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, সে অপরাধ করেছে। আপনি তাকে রিস্ট্রেন করবেন, মানে তাকে আটকাবেন,
যেহেতু এতজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে আছে, আর্মড পুলিশ আছে, এপিবিএন আছে, ব্যাটালিয়ন্স আছে, সব আছে এখানে, আর্মি পর্যন্ত এখন এই মুহূর্তে এয়ারপোর্টে আছে। আপনি তাকে মেরে তার ওয়াইফের সামনে, ডাজ ইট মেক সেন্স? কমন সেন্সের ভিত্তিতে লেডিস এন্ড জেন্টলম্যান, সে আসছে নরওয়ে থেকে তার বউ, বাচ্চা, বাবা সবাইকে নিয়ে এখানে মারামারি করার জন্য? তারপর ধরে নিলাম সে অপরাধী, ধাক্কা দিয়েছে, ধাক্কা দিলে মারতে হয়, হাত তুলতে হয়, এই অধিকার এবং আইন পৃথিবীর কোন জায়গাতে, এই ড্রাকোনিয়ান ল পৃথিবীর কোন জায়গা আছে? আপনারা যে সমর্থন করেন একটা জিনিসের পক্ষে যে যুক্তি দেখান, ইটস আনএক্সেপ্টেবল। এটা কোনো যুক্তি হতে পারে না আপনাদের এই যুক্তিগুলা। সো দেয়ারফর এটা নির্দ্বিধায় প্রবাসীদের উপর আক্রমণ, আমরা এগুলার পরিবর্তন চাই। এবং এটা কোন অবস্থাতে এতটা অপেশাদারী মনোভাব যদি কারো ভিত্তি থাকে, এয়ারপোর্টের 100 মাইল দ্বারের কাছে তার আসার কথা না। এইটা তার বয়স দেখলে বোঝা যায় সে গত সরকারের আমাদের আনসার বাহিনী হতে পারে, সে কোনো ছাত্রলীগ কোনো জায়গা থেকে সে আসছে, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর নাহলে সে তো মার খাবে, প্রয়োজন সে মার খাবে, কে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে, কুইক রেসপন্স টিম আছে, তারা গ্রেফতার করবে তাকে তারপর আঘাত করা, মানে আমাকে মেরেছেন আমি মারবো, এই সন্ত্রাসীর বা সন্ত্রাসের জায়গা তো এয়ারপোর্ট না, পৃথিবীর কোথাও তো এগুলো নেই। কোন যুক্তিতে আপনারা কি বলেন, কি যুক্তি দেখান আমি জানি না আপনারা। কোনো অবস্থাতেই জঘন্যতম অপরাধ এটা, মানে একদম যাত্রীর উপর হাত তোলা, তাকে ধাক্কা দিয়েছে, তাকে যদি আঘাত করতো তাকে গ্রেফতার করবেন, তাকে মারবেন না। এই আইন নাই আপনার পৃথিবীতে, আপনাকে মার খেতেই হবে। যদি আপনি তাকে গ্রেফতার করবেন, আইনে সুপোর্ট করবেন, তারপরে বাই লো যা যা দরকার তার শাস্তি হবে, জেল জরিমানা হলে সেটা হবে, কিন্তু আপনি আঘাত করতে পারেন না। এটা সমর্থন আপনারা যারা করেন, এর চেয়ে মূর্খতা আর হতেই পারে না পৃথিবীতে। দর্শক, একটা জরুরি খবর জনগণকে জানিয়ে দেওয়া জরুরি বলে মনে করছি, আপনারা সবাই জানিয়ে দেন। ঠিক আওয়ামী লীগের মতো বিএনপি 5টি প্রজেক্ট হাতে নিয়েছে। যে 5টি প্রজেক্টের মধ্য দিয়ে বিএনপি ঠিক আওয়ামী আচরণ করছে, আওয়ামী লীগ যা করেছিল ঠিক তাই। লা ফারকা বাইনাহুম। বিএনপি আওয়ামী লীগের মধ্যে এক বিন্দু পরিমাণ পার্থক্য এখন আপনি পাবেন না। কি সেই 5টি পয়েন্ট? বিএনপি কার রাজনীতি করছে, কোথায় গিয়েছে? আই রিপিট, আওয়ামী লীগ বিএনপির মধ্যে এই মুহূর্তে আকীদাগত কোনো পার্থক্য নেই। আমলগত পার্থক্য আছে, কারণ বিএনপির হাতে তো রাষ্ট্র ক্ষমতা নেই, চাইলেই তো গুম খুন এগুলো করতে পারে না। কিন্তু রাষ্ট্র ক্ষমতা যদি থাকতো তাহলে আকীদাগত এবং আমলগত কোনো পার্থক্যই বিএনপি আওয়ামী লীগের মধ্যে থাকতো না। তো দর্শক, কি সেই 5টি প্রজেক্ট যেগুলো ঠিক আওয়ামী লীগের মতোই? আমি আবারও বলি, আপনি যদি এই যে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যে প্রোগ্রাম হয়েছে, যেখানে স্লোগান ব্যানার ফেস্টুনই ছিল জামাত শিবিরের বিরুদ্ধে, জামাত শিবির হায়না, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং ধর্ম ব্যবসা করে, আপনি যদি এই বক্তব্যগুলো দেখেন, আপনি শাহরিয়ার কবির বা ইমরানী সরকারের বক্তব্য শুনছেন না বিএনপি নেতাদের, কোনো পার্থক্য করতে পারবেন না। কথা আমি আগেই বলেছি। কি সেই 5টি প্রজেক্ট? 1 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা। মুক্তিযুদ্ধকে জামাত শিবির শিক্ষার্থী সবাই ধারণ করে, কোনো সমস্যা নেই, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা এটা কিন্তু বিএনপি অতীতে কখনো করেনি। জিয়াউর রহমান কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেনি, বরং কিছু কিছু গবেষণা উঠে এসেছে জিয়াউর রহমানও আসলে মুক্তিযোদ্ধা ছিলেন না শেষ পর্যন্ত। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি যখন পরে বুঝতে পেরেছেন যে এটা ভারতের প্রজেক্ট, ভারত আমাদেরকে গেলে খাবে, জিয়াউর রহমান নাকি আর যুদ্ধ করেনি। আর এই কারণে আওয়ামী লীগের লোকজন জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলতো, বা রাজাকার, ছদ্মবেশী রাজাকার বলতো। হতে পারে, আর এটা হোক বা না হোক, জিয়াউর রহমান কিন্তু কখনো মুক্তিযুদ্ধ ব্যবসা করেননি, মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজনের রাজনীতি করেনি। খালেদা জিয়া করেনি। প্রমাণ কি? খালেদা জিয়া, জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। খালেদা জিয়া রাজাকারদেরকে, স্বাধীনতা বিরোধীদেরকে মন্ত্রী বানিয়েছেন, নেতা বানিয়েছেন। আমরা বিশাল তালিকা আলোচনা করেছি, আপনাদের শুনেছি। সে আজিজ থেকে শুরু করে আব্দুর রহমান বিশ্বাস, সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, আর কত আছে যাদেরকে মন্ত্রী বানিয়েছে বিএনপি। অবশ্য এই রাজাকারদের বা স্বাধীনতা বিরোধীদের হেল্প ছাড়া তো বিএনপি অতীতে কখনো ক্ষমতা আসতে পারেনি, আর ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। আওয়ামী লীগের মতো, মানে এটা জামাত শিবির কিন্তু মনে মনে হাসছে যে আমরা তেমন বিএনপির বিরুদ্ধে কিছু না বলেই বিএনপিকে আওয়ামী লীগের মতো বানিয়ে দিলাম। জনগণ এখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য দেখছে না। এটা জামাতের একটা বড় বিজয়, যে জামাতকে কিচ্ছু করতে হলো না, বিএনপি নিজেরাই আওয়ামী লীগ রূপে হাজির হলো। আওয়ামী লীগের চরিত্র যে তাদের চরিত্র এক, এটা তারা দেখিয়ে দিল। একটা প্রজেক্ট হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা। মুক্তিযুদ্ধ দল মাঠে নেমেছে এবং মেজর হাফিজের বক্তব্য, হারুন রশিদের বক্তব্য স্পষ্ট। ডক্টর ইউনুসকেও মুক্তিযুদ্ধপন্থী হতে হবে, 71কে ছোট করা যাবে না, 71-এর উপর কিছু নেই, 1000 বছরের শ্রেষ্ঠ ইতিহাস, অমুক তমুক, মানে আওয়ামী লীগ যেরকম বলেছে, এবং বলে শুধু 71কে গ্লোরিফাই করেন। 71 নিয়ে আমরা তো সবাই প্রাউড অফ, কিন্তু পার্থক্য হচ্ছে যে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, ওরা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই বাইনারির বিরুদ্ধেই 24-এর গণবিপ্লব হয়েছে। হাসিনা কিন্তু রাজাকার ট্যাগ দিয়ে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, আর এই আন্দোলন হয়েছে তুমি কে আমি কে, রাজাকার স্লোগান দিয়ে। আর বিএনপি এখন মুক্তিযুদ্ধ ব্যবসা তো করছেই এবং বাইনারি করছে, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর জিয়াউর রহমানকে ওই শেখ মুজিবের স্থানে বসাচ্ছে। আর দ্বিতীয় প্রজেক্ট কি, যে নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বললে হবে না, জামাতকে ডিহিউম্যানাইজ করো। স্পষ্ট আজকে হারুন সাহেব বলেছে দ্বিতীয় প্রজেক্ট এটা, যে এই পাকিস্তানের প্রেতাত্মাদের, রাজাকারদের, স্বাধীনতা বিরোধীদেরকে, যুদ্ধাপরাধীদের বিচার চলা উচিত, আবার বিচার করতে, মানে বিএনপি ক্ষমতা আসলে আবার জামাত নেহাদের ফাঁসি দিবে, এটা বলেছে। এটা স্পষ্ট হয়েছে আজকে, এবং তাদেরকে নির্মূল করবে, পাকিস্তানে পাঠিয়ে দিবে। সেই শাহরিয়ার কবির, ইমরানী সরকার যা বলতো সেম আজকে বিএনপি নেতারা বলছে। অথচ
এরাই কেউ কেউ রাজাকার ফ্যামিলির সন্তান। মির্জা ফখরুল নিজেই রাজাকার ফ্যামিলির সন্তান। জিয়াউর রহমান তিনি শেষের দিকে যুদ্ধ করেছেন কিনা এটাও একটা প্রশ্ন এখন। বুঝতে পেরেছেন? বিএনপির দ্বিতীয় প্রজেক্ট নিজেরা মুক্তিযোদ্ধা, তারপরে বাইনারি জামাত শিবিরকে পাকিস্তানি বর্ডার ডিহিউম্যানাইজ করো, নাহলে বিএনপি থাকে না। এই যে দুইটা ব্যাখ্যা করলাম, এর মধ্যে কি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এরপরে দেখেন বিএনপি আরো কি প্রজেক্ট, ভারতীয় প্রজেক্ট। 3 নম্বর প্রজেক্ট হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন। কারণ বিএনপি ধরে নিয়েছে, বিএনপি 7 জানুয়ারি পরও কথা বলেছিল, ইকবাল হাসান টুকু বলেছিল নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে, কিন্তু আমরা জেনেছি এটা কে বলেছে সাংবাদিকদের কাছে। তিনি বলেছিলেন যে প্রতিবেশী তো বদলানো যায় না, ভারত আমাদের 3 দিক থেকে আছে, তারা বাস্তবতা, অতএব তারা যাই করুক তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং। এর মানে বিএনপি ভারতের আধিপত্যবাদের স্ট্রাকচারকে মেনে নিয়েছে। এজন্য ভারতের বয়ান, ভারতের যে ন্যারেটিভ 71 নিয়ে ভারতের যে অবস্থান, ঠিক সেটা এখন বিএনপি আনুষ্ঠানিকভাবে এক্সারসাইজ করছে। জিয়াউর রহমান খালেদা জিয়া যেটা করেনি, তাদের অবস্থানের প্রতি লাথি মেরে বিএনপি এখন ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করেছে। এটা হচ্ছে বিএনপির তৃতীয় প্রজেক্ট। এরপরে বিএনপি আর কি করেছে দেখেন, আওয়ামী লীগ যেরকম নির্বাচন চাইতো না, জনগণের ম্যান্ডেটকে ডিস্টর্ট করার চেষ্টা করতো, এমন ভাবে ফাঁক করে বিভিন্নভাবে সমাজের সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো, নির্বাচনকে ধ্বংস করেছিল। বিএনপি এখন সেম প্রজেক্ট হাতে নিয়েছে। দুইটা প্রমাণ দেখেন। বিএনপি একদিকে বলে দ্রুত নির্বাচন, অনেকের তো মনে করেন বাবারে বিএনপি তো নির্বাচনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, সমস্যা কি তাহলে? কিন্তু না, তারা আসলে জনগণের ভোট চায় না, জনগণের ভোটকে ভয় পায়। দ্রুত নির্বাচন মানে এখন কারচুপি করে ভোট পিটিয়ে নিয়ে যাবে টাকিয়ে। এই জন্য দ্রুত ভোট চায়, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে তো ভোট ডাকাতি করা যাবে না। আওয়ামী লীগ যেরকম বিভিন্ন ফন্দি ফিকির করে, কখনো ডামি নির্বাচন, কখনো ভোটার নির্বাচন, কখনো রাতের নির্বাচন, মানে যখন যেটা করা দরকার ঠিক তখন সেটা সেই ধান্দাবাজি করতে প্রজেক্ট হাতে নিয়েছে বিএনপি। এই জন্য কোটি কোটি টাকা খরচ করছে। যেমন তারা মনে করছে যে জাতীয় নির্বাচন হলে কারচুপি করে পিটিয়ে নেওয়া যাবে, কারণ তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে তো আর সব জায়গায় করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপির চরিত্র ধরা পড়ে যাবে, তারপর জাতীয় নির্বাচনে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, জনগণ দাঁড়িয়ে যাবে, কারচুপি করতে পারবেন। এর মানে যেখানে যেটা করা দরকার, যখন দামি করা দরকার তখন দামি, যখন রাতের ভোট করা দরকার তখন রাতের ভোট, সেম। যখন জাতীয় নির্বাচন চাওয়া দরকার তখন জাতীয় নির্বাচন চাচ্ছে বিএনপি, যে কারচুপি করা যাবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হলে তখন জাতীয় নির্বাচনে বিএনপি ধরা পড়বে। এই জন্য স্থানীয় সরকার নির্বাচন করতেই দিবে না। বিএনপি বলে দিয়েছে যে এই সরকার অধীনে, ডক্টর ইউনূস সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন তারা মানবে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, আজকের নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।